আজকের গল্পের নাম বিভাবরী। লেখিকা মৌসুমী হাজরা। নুপুরের আওয়াজে ঘুমটা ভেঙে গেল কোয়েলের। জানলা দিয়ে দেখল এখনো অনেক রাত। চোখটা একটু লেগে গিয়েছিল। আজ কোয়েলের কাল রাত্রি, অর্থাৎ আজ সে সন্দীপের মুখ দেখতে পাবে না। কাল ফুলশয্যা। কদিনের ঘটনাগুলোতে বেশ রহস্যময় মনে হচ্ছে তার কাছে। বিয়ের তারিখ ঠিক হয়েছিল আজ থেকে 3 মাস পর, কিন্তু সন্দীপের বাড়ি থেকে বলল সন্দীপের ঠাকুমা খুব অসুস্থ, তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। কোয়েলের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হলো। কিছুদিন আগেই কোয়েলের দিদি নয়নার বিয়ে হয়েছে। বাড়িতে আবার একটা মেয়ের বিয়ে, আবার সবার ব্যস্ততা। দুই বাড়ি থেকেই আগেই পরিচয় হয়েছিল বলে সহজেই সব কাজ সম্পূর্ণ হয়েছিল। সন্দীপের বাড়ি থেকে কোনো রকম অনুষ্ঠান হয়নি। সবাই জানতো সন্দীপের ঠাকুমা অসুস্থ, তাই কারোর কোনো সন্দেহ হয়নি। কিন্তু আজ যখন কোয়েল এই বাড়িতে নতুন বউ হয়ে এলো, তখন তার সব থেকে বেশি অবাক লাগলো ঠাকুমাকে দেখে। তিনি তো বেশ ভালোই শক্তপোক্ত মানুষ, তাকে দেখে অসুস্থ বলেও মনে হলো না। কোনো আত্মীয় আসেনি এই বাড়িতে। সন্দীপ, সন্দীপের মা, বাবা আর ঠাকুমা আছেন এই বাড়িতে। তবে আরও একজন আছেন এই বাড়িতে, সন্দীপের দাদা বিভাস। কিন্তু তাকে এখনো কোয়েল দেখেনি। বিয়ের আগে কোয়েল অনেকবার জিজ্ঞাসা করেছিল সন্দীপকে তার দাদার ব্যাপারে, কিন্তু সন্দীপ বারবার এড়িয়ে গেছে। নুপুরের আওয়াজটা কি ভুল শুনেছিল কোয়েল? কই, আর তো কোনো আওয়াজ পাচ্ছে না সে। বহু পুরনো দিনের 3তলা বাড়ি। নিচের তলায় থাকেন সন্দীপের মা, বাবা আর ঠাকুমা। সেখানে প্রায় 5টি রুম আছে। দোতলায় থাকে সন্দীপ, যদিও আজ সে বাড়িতে নেই, তাই সন্দীপের রুমে কোয়েল একা। পাশে আরো 4টি রুম, সেগুলো সব বন্ধ। দাদা কোথায় থাকেন তা কোয়েল জানে না, একবারও দেখেনি তাকে। 3তলায় এখনো যায়নি কোয়েল। নতুন বউ বলে পাড়া থেকে দেখতে এসেছিল কয়েকজন। শাশুড়ি মা মিষ্টি দিতে ব্যস্ত ছিল সবাইকে, কিন্তু ঠাকুমা একদম কোয়েলের কাছ থেকে নড়েননি। এই বাড়িতে এসে একটা জিনিস কোয়েল বুঝেছে, সব কিছু ঠাকুমার কথা মতো হয়। শ্বশুর শাশুড়ি সকলেই তাকে খুব মানেন। আর ঘুম আসছিল না কোয়েলের। ফোনটা হাতে নিয়ে দেখলো রাত্রি 2টো বাজে। বিছানা থেকে নামতে গিয়ে বুঝলো সেও পায়ে নুপুর পড়ে আছে। তাহলে হয়তো ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে নিজের নুপুরের আওয়াজই সে শুনেছে। দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। হালকা নীল রঙের লাইট জ্বলছে, তাতে দোতলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বুঝতে পারা যাচ্ছে। শেষ প্রান্তে একটা ছোট্ট ঘরের মতো আছে। সেখান থেকে সিঁড়ি উঠে গেছে 3তলায়, অর্থাৎ 3তলায় যাওয়ার পথ সেটি। এত বড় বাড়িতে এই কজন মানুষ থাকে কি করে কে জানে। কেমন যেন গা ছমছমে ভাব। ধীরে ধীরে এগিয়ে গেল 3তলার সিঁড়ির দিকে কোয়েল। কারোর অস্তিত্ব অনুভব করছিল সে। কেমন যেন সব মনের মধ্যে অস্থিরতা বাড়লো কোয়েলের। সেখান থেকে ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ঠিক সেই সময় একটি ছায়া সিঁড়ি দিয়ে 3তলায় উঠে গেল যেন। সকাল হলো। শাশুড়ি মায়ের ডাকে ঘুম ভাঙলো কোয়েলের। তাড়াতাড়ি উঠে দরজা খুলল। শাশুড়ি মা হেসে বললেন, রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? কোয়েল হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাশুড়ি মা আবার বললেন, আমি তোমার সাথেই রাতে থাকতাম, কিন্তু মা মানে তোমার ঠাকুমার পায়ের ব্যথাটা বেড়েছিল তো, তাই সেখানেই ছিলাম। একটু পরেই সন্দীপ চলে আসবে। কাল ব্যবসার কাজে শহরে যেতে হলো। খুব দরকারি কাজ থাকায় যেতে দিলাম, নয়তো বিয়ের পরেই এইভাবে বাইরে বেরোতে দিতাম না। তুমি তৈরি হয়ে নিচে এসো, আমি জলখাবার বানিয়েছি। এত ভালো ব্যবহার পেয়ে কোয়েল বেশ খুশি হলো। কিন্তু পরক্ষণেই কোয়েল যখন বলল, মা আমি একবার 3তলার ঘরগুলো দেখে আসবো, তখনই তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি একটি গম্ভীরভাবে বললেন, না, 3তলায় যাওয়ার কোনো দরকার নেই। কোয়েল বেশ অবাক হয়ে গেল। তারপর আবার কোয়েলের শাশুড়ি হেসে বললেন, তাড়াতাড়ি নিচে নেমে এসো, নয়তো তোমার ঠাকুমা আবার রাগ করবে। কোয়েল আর কথা বাড়ালো না। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তাকে দেখে ঠাকুমা বললেন, এই যে আমাদের লক্ষ্মী এসেছে। দাও বৌমা, তাড়াতাড়ি জল খাবারটা দাও। এই যে নাথ বউ, কাল মুখ দেখে কিছু দেওয়া হয়নি তোমাকে। আজ তোমার শ্বশুর লকার থেকে গয়নাগুলো নিয়ে এসছে। এই সব কিছু তোমার। আজ এই গয়নাগুলো পরে ভালো করে সেজে গুজে নেবে। তোমার বাপের বাড়ি আর আমাদের কিছু আত্মীয় আসবে। ছোটখাটো একটু আয়োজন করেছি, যতই হোক এবাড়ির নতুন বউ তুমি। তোমাকে আমাদের আত্মীয়রা দেখবে তো নাকি? কোয়েল গয়নাগুলো দেখে বলল, এই সব কিছু আমার? এ তো অনেক গয়না। ঠাকুমা বলল, তুমি তো আমাদের বংশের একমাত্র বউ, তোমারই তো সব হবে নাকি? কোয়েল কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কিন্তু সে তো শুনেছে সন্দীপের এক দাদা আছে। তাহলে কোয়েল কেন এবারের একমাত্র বউ হবে? দাদারও তো বিয়ে হবে। আর তাছাড়া দাদার বিয়ে আগে কেন হলো না? অনেক প্রশ্ন কোয়েলের মাথার মধ্যে ঘুরতে লাগলো। সন্ধ্যার পর বাড়ি ভর্তি লোক। কোয়েলকে সুন্দর করে সাজানো হয়েছে। বাপের বাড়ি থেকেও সবাই চলে এসছে। কোয়েলের দিদি নয়না আর জামাইবাবু সুজয়ও এসেছে। সাথে তাদের বন্ধু ঋষভ আর সোমাশ্রীও এসেছে। সন্দীপের বেশ কিছু বন্ধুও এসেছে। সকলের সাথে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। সুজয়, নয়না, ঋষভ, সোমাশ্রী এত বড় পুরনো বাড়ি দেখে বেশ অবাক আর খুশি হলো।
চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দোতলায় এসে তিনতলার দিকে যাওয়ার সময় কোয়েলের শ্বশুর বিক্রমবাবু ডেকে বললেন, তিনতলার দিকে যেও না। যার জন্য একটু অবাক হলো। বিক্রমবাবু বললেন, আসলে তিনতলার ঘরগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো, সবকিছু এলোমেলো হয়ে আছে, বুঝতেই পারছো, বাড়িতে এই কজন মানুষ, এত বড় বাড়ি গুছিয়ে রাখা মুশকিল। সুজয় বলল, আরে না না কাকু, এত বড় বাড়িকে বেশ সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন আপনারা, কোথাও কোনো ফাটল নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি এত বছরের পুরনো বাড়ি শুনে। বিক্রমবাবু বললেন, চলো রাত হচ্ছে, এবার খাবে চলো, তোমরা তো আবার ফিরে যাবে বলছো। ঋষভ বলল, হ্যাঁ কাকু, আমরা চারজনই এখান থেকে কলকাতায় ফিরে যাব, তবে ছুটি পেলে কিন্তু চলে আসবো এখানে ঘুরতে। বিক্রমবাবু হেসে বললেন, বেশ ঠিক আছে। সন্দীপের পিসি কোয়েলকে আশীর্বাদ করতে এসে কোয়েলের গয়নাগুলো দেখতে দেখতে বললেন, এইগুলো কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো? কোয়েল বললেন, না না, বাপের বাড়ির গয়না আজ আমি পরিনি, সেগুলো বিয়ের দিন পরেছিলাম, আজ এই গয়নাগুলো ঠাকুমা আমায় দিয়েছে। বেনি পিসি মুখ বেঁকিয়ে বললেন, ও, সব গয়না বুঝি তার একমাত্র নাতবউকেই দিয়ে দিয়েছে? কোয়েল বলল, আপাতত এগুলো আমার, তবে দাদাভাইয়ের বিয়ে হলে আমরা দুই যা মিলেই পরবো। বেনি পিসি মুখ বেঁকিয়ে একবার হেসে বলল, আর হাসিও না বাপু, তোমার ভাসুরের কথা শুনি। ঠিক সেই সময় সন্দীপ আর তার ঠাকুমা ঘরে ঢুকলেন। ঠাকুমা বলল, তোর চিন্তা নেই বেনি, তোর মেয়ের জন্য আমি গয়না করিয়ে রেখেছি। বিয়ের সময় তোকে একগা গয়না পরিয়ে পাঠিয়েছিলাম, তোর মেয়েকেও এমন সাজাতে না পারলেও যতটা করণীয় ঠিক করব। পাশ থেকে বেনি পিসির মেয়ে বলল, দিম্মা, ওইসব পুরনো গয়না আমি পরবো না, তুমি এক কাজ করো, ওই গয়নাগুলো আমাকে দিয়ে দাও, আমি নতুন করে গড়িয়ে নেব। ঠাকুমা এবার বেনির দিকে তাকিয়ে বললেন, বাহ, বেশ তো মেয়েকে নিজের মতো গড়েছিস বেনি। সন্দীপ পরিস্থিতি বুঝতে পেরে বলল, চলো চলো, রাত হচ্ছে, কোয়েলের বাড়ির সকলে অপেক্ষা করছে, খেয়ে নি চলো। রাত হতেই সবাই ফিরে গেল, যে যার ঘরে চলে গেল। সন্দীপ আর কোয়েল ফিরে এলো নিজের রুমে। রাত্রি প্রায় অনেক। কোয়েলের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তা আর প্রকাশ করলো না সন্দীপের কাছে। মনে মনে ভাবলো, এই বাড়িতে এসেছি যখন, সবকিছু রহস্য আমিই খুঁজে বের করব। পরের দিন সকালে ঠাকুমা ডেকে পাঠালেন কোয়েলকে। কোয়েল যেতেই ঠাকুমা বললেন, এই বাড়ি তোমার, সবকিছুর ওপর তোমার অধিকার, শুধু একটা কথা মাথায় রেখো, তুমি তিনতলায় যাবে না। কোয়েল এবার বলল, কেন? ঠাকুমা বলে, তিনতলায় তোমার ভাসুর মানে সন্দীপের দাদা বিভাস থাকে, ও কারোর সাথে কথা বলে না। তোমার শাশুড়ি গিয়ে শুধু খাবার দিয়ে আসে, ও নিচে নামে না, আমরা ওকে ওর মতো থাকতে দিই। আশা করি তুমিও সেটা করবে, আর কিছু চাওয়ার নেই তোমার থেকে। কোয়েল বলল, আমি কি একবারও দাদাভাইয়ের সাথে দেখা করব না? ঠাকুমা বলল, যদি সে চায় তাহলে নিশ্চয়ই দেখা হবে। কোয়েলের মনে আরো প্রশ্নের ভিড় জমলো। একটা মানুষ দিনের পর দিন নিজেকে বন্দি করে রেখেছে কেন? সকালে কোয়েলের ঘুম থেকে ওঠার আগেই শাশুড়ি মায়ের জলখাবার বানানো হয়ে যায়। কোয়েল তাড়াতাড়ি কাজ করার জন্য এগিয়ে এলেই শাশুড়ি মা হাতটা ধরে বলে, এই তো সবে কদিন এসেছো, এখনই কাজ করার কি দরকার? এই সব তো একদিন তোমাকে সামলাতে হবে। কোয়েলকে জলখাবার দিয়ে একটা প্লেটে খাবার সাজিয়ে শাশুড়ি মা চলে যান। কোয়েল জানে এই খাবার কোথায় যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার কোনো অধিকার নেই তার। সন্দীপের সাথে কথা বলেও কোনো লাভ হয়নি, বারবার এড়িয়ে গেছে, শুধু বলছে, সবাই যা বলছে তাই শোনো, দাদা পছন্দ করে না বাইরে কারোর সাথে কথা বলতে। কোয়েল সেটা শুনেই বলেছিল, আমি তো বাইরের কেউ নই, আমি তো তার ভাইয়ের স্ত্রী। সন্দীপ বলেছিল, একটু ধৈর্য ধরো, ঠিক একদিন তোমার সাথে তার দেখা হবে। 1 মাস পেরিয়ে গেল। এর মাঝে দুবার কোয়েল বাপের বাড়ি গেছে। এই গ্রাম থেকে বাপের বাড়ি বেশ খানিকটা দূরে, কিন্তু সেখানে এই বিষয়ে কোনো কথা বলেনি কোয়েল। তার মনে হয়েছে এই সব রহস্যের সমাধান সে নিজেই করবে। আর সত্যি বলতে শ্বশুরবাড়ির লোকেরা তাকে ভীষণ ভালোবাসে। শুধু একটা ব্যাপার তার অবাক লাগে, 1 মাস হয়ে গেল অথচ এই মানুষ এই বাড়িতে থাকলেও তাকে দেখেনি কোয়েল, একবারের জন্যও নিচে নামেনি। এই বাড়িতে দুজন পরিচারিকা থাকে, একজন নিচের ঘরের জন্য, আরেকজন এই দোতলার ঘরগুলোর জন্য। তারা কেউই বেশি কথা বলে না, কাজ করে চলে যায়। কোয়েল কতবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারা হ্যাঁ বা না এই উত্তর দিয়েই চুপ করে যায়। সব থেকে অবাক লাগে ঠাকুমাকে দেখে। তার যেন সব দিকে নজর, কোথায় কার সাথে কোয়েল কথা বলে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হন, যেন কোনো সত্যকে কোয়েলের থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতদিন? একদিন না একদিন তো সব সত্য বেরিয়েই আসবে। আজ আবার সন্দীপ শহরে যাবে, কোয়েল রাতে একা থাকবে। শাশুড়িমা বলেছিলেন নিচে কোনো ঘরে থাকার জন্য, কিন্তু কোয়েল নিজের ঘরেই থাকবে বলল। হঠাৎ করেই তার তার জামাইবাবু সুজয়দার কথা মনে পড়লো। সুজয়দা তার দিদির হাজবেন্ড, পেশায় পুলিশ। ফোনটা বের করে সুজয়দাকে ফোন করলো কোয়েল। আরে কোয়েল ম্যাডাম, মনে পড়লো সুজয়দাকে? খুব সংসারী হয়েছে মনে হচ্ছে। না না, এখানে আমাকে কিছুই কাজ করতে হয় না। তাহলে কোনো ফোন নেই কেন? আর কেমন আছো? সন্দীপ কেমন আছে? তোমার শ্বশুর বাড়ির সকলে কেমন আছেন?
সবাই ভালো আছে। গলার স্বর এমন লাগছে কেন? কোনো চিন্তায় আছো? তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই, কিন্তু তার আগে তুমি কথা দাও তুমি দিদিভাইকে কিছু বলবে না। আচ্ছা বলবো না, কথা দিলাম, তুমি আমাকে সব বলতে পারো। এই বাড়িতে আসার পর একটা বিষয় নিয়ে বেশ ভাবনায় পড়ে গেছি। আমাকে বলা হয়েছে তিনতলার ঘরে না যাওয়ার জন্য। দোতলা আর নিচের ঘরে আমি যখন খুশি যেতে পারি, কিন্তু তিনতলায় যাওয়া চলবে না। তিনতলা থেকে ছাদে যাওয়া যায়, তাই ছাদে অবধি যেতে পারি না। আমাকে তারা যথেষ্ট ভালোবাসে, কিন্তু এই বিষয়টা আমার বেশ অবাক লাগে। তোমার এই কথাটা শুনে মনে পড়লো আমার, কোয়েল, আমরা যেদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম, আমি, তোমার দিদি, ঋষভ আর সোমাশ্রীও তিনতলায় উঠতে গিয়েছিলাম। সেই সময় তোমার শ্বশুর মশাই আমাদের বারণ করেছিলেন যেতে। বলেছিলেন তিনতলার রুমগুলো নাকি পরিষ্কার করা হয়নি, সব এলোমেলো হয়ে আছে। আমরা তাই আর যাইনি। কিন্তু আসল ব্যাপার হলো, ওখানে সন্দীপের দাদা থাকে। আমি এখনো তাকে দেখিনি। তিনি নিজেকে ওখানেই বন্দি করে রেখেছে যেন, একবারও নিচে নেমে আসেনি। সে কি? এ তো বেশ অদ্ভুত কথা। হ্যাঁ সুজয়দা, আমাকে বলা হয়েছে উনি কারোর সাথে দেখা করতে চান না, তাই আমার সেখানে যাওয়া বারণ। আচ্ছা কোয়েল, তুমি বলতে পারো উনি মানসিক দিক থেকে সুস্থ তো? মানে আমি ঠিক কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। উনি যদি মানসিক ভারসাম্যহীন হতেন, তাহলে বাড়ির কারোর কাছে ঠিকই জানতে পারতাম, নয়তো সন্দীপের কাছেও জানা যেত। সেরকম কিছু তো শুনিনি। আচ্ছা, সন্দীপ কিছু বলেনি তোমাকে এই ব্যাপারে? না সুজয়দা, ও বিয়ের আগেও এই বিষয়টা নিয়ে এড়িয়ে যেত, এখনো তাই করে। সন্দীপের দাদা কোনো অপরাধ করেনি তো, যার জন্য নিজেকে আড়াল করে রেখেছে? এই যে পুলিশের মন শুধু সন্দেহবাদী। বাহ, শ্বশুরবাড়ির লোকের ব্যাপারে বলছি বলে খুব গায়ে লাগছে। আচ্ছা, আমি মজা করছিলাম। তুমি এক কাজ করো, কোন রকম সন্দেহজনক কিছু বুঝলে আমাকে জানাবে। দরকার হলে যখনই ফ্রি থাকবে আমাকে একবার করে ফোন করবে। করব। তুমি শুধু দিদিভাইকে কিছু বলবে না। বলবো না, আমি উপর বিশ্বাস রাখতে পারো তুমি। কিন্তু তুমি আমার থেকে কিচ্ছু লুকোবে না, ঠিক আছে? আজ রাতে আমি একা। সন্দীপ শহরে যাবে। ভাবছি সবাই ঘুমিয়ে গেলে তিনতলায় যাব। না না, থাক, এত সাহসের দরকার নেই। তারপর তুমি একা, কেউ সাথে থাকলে তবু ঠিক ছিল। কিচ্ছু হবে না সুজয়দা, আমি খুব সাহসী, তুমি ভেবো না। আমি তোমাকে কাল ফোন করে সব জানাবো। যা করবে সাবধানে করবে। যখন ইচ্ছে আমাকে কিন্তু ফোন করতে পারো। ঠিক আছে সুজয়দা। এর কিছুক্ষণ পর ঠাকুমা কোয়েলের রুমের বাইরে থেকে বললেন, ঘুমিয়ে গেছো নাথ বউ? কোয়েল সাথে সাথে বেরিয়ে এসে বলল, না না ঠাকুমা, আমি জেগে আছি। আপনি সিঁড়ি দিয়ে উঠে আমার কাছে কেন এলেন? কোনো দরকার হলে আমি আপনার কাছে যেতাম। ঠাকুমা বলল, ও আমার অভ্যেস আছে। আজ রাতে আমি তোমার কাছেই শোবো। তুমি একা আছো, ভয় লাগতে পারে তো তোমার। কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল এটা শোনার পর। কোনোভাবে ঠাকুমা শুনতে পাননি তো সুজয়দের সাথে তার কথাবার্তা? এই ঘরের যেন দেওয়ালেরও কান আছে। কোয়েল মাথা নেড়ে বলল, ঠিক আছে, আপনি এখানেই থাকুন। তারপর ঠাকুমা বলল, এসো নাথবো, তোমার চুলটা একটু বেঁধে দেই। আগে আমি নিজের চুল বাঁধতেই পারতাম না বলে আমার শাশুড়ি মা বেঁধে দিতেন। তার কাছ থেকেই শিখেছিলাম। তোমার শাশুড়ি মায়ের চুলও আমি বেঁধে দিতাম। কোয়েল বারণ করলো না, চুপিচুপ চিরুনিটা নিয়ে ঠাকুমার হাতে দিয়ে বসে পড়ল। ঠাকুমা চুল বাঁধতে বাঁধতে বললেন, যখন তোমার দাদা শ্বশুর মারা গেলেন, তখন আমার মেয়ের বয়স 8, আর ছেলের মানে তোমার শ্বশুরের বয়স 5। দুটো ছেলে মেয়েকেই বড় করেছি আমি। অনেক নিয়ম বারণ সব কিছু শুনেছি, কোনোদিন প্রতিবাদ করতে পারিনি। মেয়ের বিয়ে দিলাম, ছেলেরও দিলাম। তারা আমার কথা শোনে, কারণ ছোট থেকেই তারা আমাকে দেখে বড় হয়েছে। তোমার শাশুড়ি মাও খুব ভালো, আমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আমিও তাকে খুব স্নেহ করি। তুমি আমাদের বাড়ির বউ, তোমার প্রতি সব দায়িত্ব কর্তব্য আমাদের। কিছু জিনিস একটা পর্দার মধ্যে থাকে, তা একসময় ঠিকই প্রকাশ পাবে। অপেক্ষা শুধু এক হাওয়ার কিংবা ঝড়ের, যা পর্দাকে সরিয়ে দেবে। তোমার অনেক কৌতূহল আমি জানি, থাকাটাও স্বাভাবিক। 1 মাস পেরিয়ে গেল, তিনতলার ঘরে যে আছে তাকে তুমি চোখে দেখোনি, এমনকি তার কোনো ছবিও এই বাড়িতে দেখোনি তুমি। আসলে সে চায় না তাকে কেউ দেখুক, কিন্তু সে জানে তুমি এই বাড়িতে এসেছো। একদিন না একদিন এই রহস্যের থেকে পর্দা সরে যাবে। ঠাকুমার কথা শুনে কোয়েল বেশ অবাক হলো। কি সুন্দর করে কথা বলেন তিনি। ওনার কথা শুনে মনে হলো অনেক ঝাড়ঝাপটা তার উপর দিয়ে বয়ে গেছে। রাত হলো, দুজনেই ঘুমিয়ে গেল। একটু বেলা বাড়তেই সন্দীপ ফিরে এলো। নিজের ব্যাগটা ঘরে এসে রাখলো সে। কোয়েলকে বলল, তোমার জন্য কিছু জিনিস এনেছি। কথাটা বলেই ওয়াশরুমে গেল সন্দীপ। এদিকে কোয়েল ধৈর্য ধরে রাখতে না পেরে ব্যাগটা খুলে দুটো প্যাকেট দেখতে পেল। প্রথম প্যাকেটটা খুলতেই দুটো ঘুঙুর পেল। নাচের সময় পায়ে এই ঘুঙুর ব্যবহার করতো কোয়েল। সন্দীপ মনে করে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই কোয়েল খুশি হয়ে গেল। শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেতেই কোয়েল ঘুঙুরগুলো প্যাকেটে করে আবার আগের জায়গায় রেখে দিল। সন্দীপ রুমে এলো। শাশুড়ি মা বললেন, তুই এনেছিস যা আনতে বলা হয়েছিল তোকে? সন্দীপ প্যাকেটগুলো বের করে দেখে নিয়ে প্রথমের প্যাকেটটাই তার মায়ের হাতে দিয়ে বলল, এই যে সব নিয়ে এসেছি। কথাটা বলে মায়ের দিকে তাকিয়ে স্নিগ্ধভাবে হাসলো। তারপর মা প্যাকেটটা নিয়ে চলে গেল।
কোয়েল বেশ অবাক হলো, ওই প্যাকেটটাই তো ঘুঙরু ছিল, তাহলে কি সন্দীপ ভুল প্যাকেট দিল তার শাশুড়ির হাতে? সন্দীপ বলল, কি ভাবছো তুমি? কই কিছু না তো। কি এনেছো দাও আমাকে। দ্বিতীয় প্যাকেটটা ব্যাগ থেকে বের করে বলল, তোমার মেকআপের সমস্ত জিনিস আছে এতে। তুমি সাজতে ভালোবাসো, তাই তুমি যে প্রোডাক্টের মেকআপ ইউজ করো সেগুলো আমি নিয়ে এসেছি, একবার দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। অন্য সময় হলে এইগুলো হাতে পেয়ে কোয়েল ভীষণ খুশি হতো, কিন্তু ঘুঙুরগুলো কার জন্য এনেছে সন্দীপ? ওকে জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে, নাকি ঠাকুমার কথা মতো অপেক্ষা করাটাই ঠিক হবে? রাত্রি প্রায় একটা। ঘুমের মধ্যে কোয়েল একটা ক্ষীণ আওয়াজ পেল। সন্দীপ ঘুমাচ্ছে। ধীরে ধীরে নামলো কোয়েল বিছানা থেকে। বারান্দায় আসতে আবারও আওয়াজ পেল, ঘুঙুরের আওয়াজ। কোয়েল ধীরে ধীরে এগিয়ে গেল। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক আওয়াজ সে যেন নিজের কানেই শুনতে পাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল তিনতলার দিকে। এই প্রথম সে তিনতলায় গেল। এখানেও 4টি রুম, 3টি রুম বন্ধ, একটি রুম খোলা। ধীরে ধীরে ভয় আর কৌতূহল নিয়ে এগিয়ে গেল কোয়েল। সেই খোলা রুমের ভেতর ঢুকেই চমকে গেল সে। কি সুন্দর করে সাজানো, নানা রকম ছবি। তবে অবাক হলো সবচেয়ে বেশি যেটা দেখে, সেটা হলো দেওয়ালে টাঙানো কোয়েলের নিজের ছবি। সেই ছবি তো বিয়ের আগে সন্দীপ তুলে দিয়েছিল, সেটা এত বড় করে বাঁধিয়ে এই দেওয়ালে টাঙানো কেন? বহু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। এই রুমটা বেশ অনেক বড়। একটা দেওয়াল জুড়ে বড় আয়না লাগানো আছে, দরজার দিক থেকে এলে আয়নাতে দেখা যাবে। তাতে নিজেকে কোয়েল দেখছে। হঠাৎ আয়নার মধ্যে সন্দীপকে দেখে চমকে গেল কোয়েল। সাথে সাথে পেছন করে তাকিয়ে দেখলো সন্দীপ তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সন্দীপ আর কোয়েল মুখোমুখি বসে আছে, দুজনেই চুপ। একটু আগে সন্দীপ তিনতলা থেকে কোয়েলের হাত ধরে টেনে দোতলায় নিয়ে এসেছে নিজের রুমে। সন্দীপ আর কোনো কথা না বলে দরজাটা বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। কোয়েলও তখন চুপচাপ বসে আছে। কি চলছে এইসব? ওই ঘরে তো কেউ ছিল না, তাহলে যে সবাই বলে ওই ঘরে সন্দীপের দাদা আছে। কিন্তু কোয়েল ভালো করে দেখেছিল, প্রতিটা রুম বন্ধ করা ছিল বাইরে থেকে। শুধু একটা রুমই খোলা ছিল, সেখানে কেউই ছিল না। আর কোয়েলের ছবি ওই ঘরে কেন? সন্দীপ রেগে আছে হয়তো, এখন ওর সাথে কথা বলা ঠিক হবে না। সন্দীপের পাশে শুয়ে এপাশ ওপাশ করতে করতেই কোয়েলের চোখে ঘুম নেমে এলো। ঠিক ঘুমের ঘোরে মনে হলো কেউ যেন তার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ঘুমটা ভেঙে যেতেই কোয়েল বসে পড়ল। সন্দীপেরও ঘুম ভেঙে গেল। কোয়েলকে ভয় পেতে দেখে জলের বোতলটা কোয়েলের সামনে এগিয়ে দিল। কোয়েল ঢকঢক করে জল খেয়ে বোতলটা আবার সন্দীপকে দিয়ে দিল। সন্দীপ বোতলটা রেখে কোয়েলকে শুইয়ে দিল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দাদা আর আমি তখন অনেক ছোট। আমার নেশা ছিল ব্যাট বল, দাদার ভালো লাগতো পুতুল নিয়ে খেলতে। একটু একটু করে আবিষ্কার করলাম দাদা মেয়েদের মতো সাজতে ভালোবাসে। প্রথম প্রথম বাড়ির সবাই বারণ করতো, কেউ দাদাকে বুঝতে পারতো না। দাদাকে স্কুলের বন্ধুরা রাগাতো। আমার খুব খারাপ লাগতো। আমি রেগে গিয়ে দাদার বন্ধুদের মারতাম। আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে একবার বলেছিল, আমাকে দাদা না বলে দিদি বলে ডাকবি ভাই। আমি তাই বলেই ডাকতাম। দাদা লুকিয়ে লুকিয়ে আমাকে ভাইফোঁটা দিত তিনতলার ঘরে। সেদিন মায়ের একটা শাড়ি পরতো। আমি সব সময় সবকিছু থেকে দাদাকে আড়াল করে রাখতাম, কারণ এই সমাজ দাদাকে বুঝতো না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই হাসাহাসি করতো। আমার কষ্ট হতো দাদার জন্য। এক সময় বাড়ির সকলেও বুঝলো, তারা দাদাকে আর কোনো কিছুতে বাধা দিত না। ঠাকুমা পুরনো দিনের মানুষ। একটা সময় পর ঠাকুমাও বুঝলেন। আমরা ঠিক করে নিয়েছিলাম দাদা যেভাবে চাইবে ঠিক সেভাবেই নিজের জীবন বেছে নেবে। দাদা নাচ ভীষণ ভালোবাসতো, তাই একজন নাচের টিচার রাখা হলো। উনি বাড়িতে এসে নাচ শেখাতেন। আমি দেখতাম দাদা যখন পায়ে ঘুঙুরগুলো বাঁধত কি যে খুশি হতো। আমার ভীষণ ভালো লাগতো দাদাকে দেখে। পড়াশোনার জন্য বাইরে যেতে হতো ঠিকই, কিন্তু দাদার কোনো বন্ধু ছিল না। আমিই ছিলাম দাদার বন্ধু। তবে হ্যাঁ, আরও একজন দাদার প্রিয় সাথী ছিল, তার নাম অরুন্ধতী। আচ্ছা কোয়েল, এই পৃথিবীতে তো সবার বাঁচার অধিকার আছে, তাই না? কোয়েল দেখলো সন্দীপের চোখে জল। কোয়েল চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, আমাকে এইসব আগে বললে কি হতো? সন্দীপ বলল, তুমি যদি না বুঝতে, বা তোমার পরিবার যদি এইসব শুনে আমাদের বিয়ের জন্য রাজি না হতো। কোয়েল বলল, এই চিনলে আমাদের, আর এইসব কতদিন চাপা দিয়ে রাখবে? কতদিন উনি বা নিজেকে বন্দি করে রাখবেন? সন্দীপ বলল, তুমি এখন বাড়ির কারোর সাথে এই বিষয়ে কথা বলবে না। আমি তোমাকে কোনো কিছু লুকিয়ে রাখতে চাইনি, শুধু মনে হয়েছিল এই সত্যিটা জানার পর যদি তোমাকে হারাতে হয়, সেই ভয়েই। কথাটা শেষ করতে পারল না সন্দীপ। কোয়েল সন্দীপকে থামিয়ে বলল, আচ্ছা সন্দীপ, ওই ঘরে তো কেউ ছিল না, তাহলে উনি কোথায়? মনে হয় ছাদে। সারাদিন বাড়িতে বন্দি থাকে, তাই রাতে ছাদে যায়। দাদা ছাদে প্রায় নাচ করে। আমি পায়ের নুপুরের আওয়াজ পেয়েছিলাম আগে, তাই না? হ্যাঁ, এই বাড়িতে তুমি আছো বলে দিনের বেলা নাচ করে না এখন। নাচই তো দাদার ভালোবাসা। এছাড়া আর কিছু নেই দাদার কাছে ভালো লাগার মতো। আমি শহরে গেলে দাদার জন্য সাজের জিনিস এনে দিই, খুব খুশি হয় দেখে। আমার কাছে এমন গোপনীয়তা কেন? দাদা মনে করে দাদার নজর খারাপ।
ওর নজরে নাকি তোমার ক্ষতি হতে পারে, তাই ও তোমার সামনে আসে না। আমি অনেকবার ওকে বুঝিয়েছি। তোমার একটা ছবি যেদিন ওকে দেখিয়েছিলাম আমাকে বলেছিল, এই মেয়ের সামনে কখনো যেতে পারবো কিনা জানি না, এই ছবিটা বড় করে বাঁধিয়ে দিতে পারবি? হ্যাঁ, ছবিটা তো আমি ওই রুমেই দেখলাম। কিন্তু এইসবের মাঝে নজর খারাপ কথাটার মানে কি? সে অনেক কথা বলতে পারো, দাদার এক কাহিনী লুকিয়ে আছে এর পেছনে। সেই সব কথা বলতে এখন আর ভালো লাগছে না, পরে কোনোদিন বলবো। সন্দীপ সব কথা কোয়েলের কাছে বলতে পেরে নিজেকে অনেকটা হালকা মনে করছিল। কোয়েল বলল, আমার প্রতি ভরসা আছে তোমার? সন্দীপ বলল, আছে বলেই তো সবকিছু বললাম। কোয়েল বলল, তাহলে এবার আমি যা করব তুমি আমাকে বাধা দেবে না। বিভাসদার আর আমার মাঝে তুমি আসবে না। সন্দীপ বলল, যা করবে ভেবেচিন্তে করবে। এইসবের মাঝে ও যেন কষ্ট না পায়। ও ছোট থেকেই অনেক কষ্ট পেয়েছে, মন আর শরীরের মধ্যে মিল পায়নি। অনেক লড়াই করেছে নিজের সাথে, অনেক কিছু হারিয়েছে, শেষে এই জীবনটাই বেছে নিয়েছে। কোয়েল বলল, এবার ঘুমিয়ে যাও, অনেক রাত হলো। কোয়েল মনে মনে ভাবলো, বিভাসদাকে কষ্ট পেতে হবে না আর, ওকে এই বন্দি জীবন থেকে বাইরে বেরোতেই হবে। ও যেমন তেমন ভাবেই নিজেকে মেনে নিতে হবে, সমাজের ভয় পেলে চলবে না। কোয়েল মনে মনে ভীষণ খুশি হলো, বিভাসদা নাচ ভালোবাসে, কোয়েলও যে নাচ ভীষণ ভালোবাসে। সকালে জল খাবার কোয়েল আজ নিজে হাতে তৈরি করলো। বিভাসদার খাবার একটা প্লেটে দিয়ে শাশুড়ি মায়ের হাতে দিয়ে বলল, বলবেন তার ভাইয়ের বউ আজ জল খাবার বানিয়েছে, কেমন হয়েছে জানাতে। শাশুড়ি মা অবাক হলেন। কোয়েল আজ সংসারের সব কাজ নিজে হাতে সামলাচ্ছে, দুপুরের খাবারও নিজে হাতে বানালো। সন্ধ্যের দিকে বাগানের দিকে গেল, যেখানে দাঁড়িয়ে তিনতলায় বিভাসদার ঘরের জানলা দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিছু দেখতে পেল না, ঘর অন্ধকার। কোয়েলের মনের ভিতর চঞ্চলতা বাড়ল। মনে মনে ভাবলো, যেভাবেই হোক বিভাসদার সাথে দেখা করতেই হবে। কেউ না থাকায় সুযোগ পেয়ে সুজয়দাকে ফোন করে সবটা জানালো। সুজয়দা অবাক হয়ে বলল, এই সাধারণ একটা বিষয় এইভাবে লুকিয়ে রাখার কারণ কি? কোয়েল বলল, সঠিকভাবে তো জানি না, তবে এর পেছনে অন্য এক কাহিনী আছে, যা আমি বিভাসদার কাছ থেকেই জানবো। সুজয় বলল, তুমি কিভাবে এই কাজটা করবে? কোয়েল নিজের প্ল্যানের সব কথা জানালো সুজয়দাকে। সুজয়দা সব শুনে বলল, বাড়ির কেউ কিছু জানতে পারবে না? কোয়েল বলল, জানলেও আমি আর কিছুতেই পিছু হটবো না। ভেবে দেখো সুজয়দা, একটা মানুষ এতগুলো বছর ধরে নিজেকে বন্দি করে রেখেছে, তাকে বের করতেই হবে। সুজয় বলল, তোমার আর তোমার দিদির জন্য আমার খুব গর্ব হয়। নয়নাও সব বাধা বিপত্তি পার করে গ্রামে স্কুল বানালো, আর তুমিও একটা ভালো কাজ করতে চলেছো। তোমাদের যদি কোনো সাহায্য লাগে আমাকে অবশ্যই জানাবে। রাত হলো, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। সন্দীপ বলল, এই কোয়েল, তুমি এত রাতে শাড়ি পরে পায়ে ঘুঙুর পরে কি করবে? কোয়েল বলল, তোমাকে কাল রাতেই বলেছি তুমি আমাদের মাঝে আসবে না, আমি যা করছি করতে দাও, এই রুম থেকে বেরোবে না। আজ অনেক দিন পর কোয়েল নাচবে, তাও শুধু বিভাসদার জন্য। মোবাইলে গান চালিয়ে দোতলার বারান্দায় নাচ শুরু করলো, যাতে বিভাসদা দোতলায় নেমে আসে। সন্দীপ নিজের রুম থেকে আড়ালে দেখছে, কোয়েল কি পারবে বিভাসদাকে নিয়ে আসতে? একের পর এক নাচ করতে করতে কোয়েলের মনে হলো কেউ যেন সিঁড়িতে লুকিয়ে আছে। কোয়েল এবার গান বন্ধ করে বলল, পারবে আমার সাথে নাচ করতে, নাকি ভয় হয় হেরে যাবার? কেউ কথা বলল না, কিন্তু কোয়েল তার উপস্থিতি অনুভব করলো, সে যে ওখানেই লুকিয়ে আছে। কোয়েল আবারও বলল, জানি জানি আমাকে নাচে হারানো মুশকিল, তাই আমার সামনে আসতে ভয় হচ্ছে, তাই না বিভাবরী? কোয়েল শুনতে পেল কেউ নুপুর পরে নিচে নেমে আসছে, ধীরে ধীরে অন্ধকার থেকে এগিয়ে আসছে কোয়েলের দিকে। মনে মনে একটা ভয় আর কৌতূহল নিয়ে কোয়েলও এগিয়ে গেল কিছুটা। দুজনে সামনাসামনি হলো, একে অপরের দিকে চেয়ে রইল। অবশেষে কোয়েল পেরেছে তাকে সামনে আনতে। কোয়েল নরম সুরে বলল, আমার সাথে কেন এরকম লুকোচুরি বিভাবরী? নামটা শুনেই বিভাস বলল, এই নাম তুমি আমাকে দিলে? কোয়েল বলল, হ্যাঁ, বিভাবরী মানে রাত, তুমি তো রাত ভালোবাসো, তাই তুমি বিভাবরী, এই নামেই আমি তোমাকে ডাকবো। বিভাবরী বলল, তাহলে কোয়েল থেকে আমিও তোমাকে এখন কুহু নামে ডাকবো। সন্দীপ লুকিয়ে ওদের কথা শুনছে আর মনে মনে ভাবছে, কোয়েল সত্যিই পারবে তো ওকে বাইরে নিয়ে আসতে? সন্দীপও চায় ও বাইরে বেরিয়ে আসুক, সবার সামনে আসুক। বাড়ির তিনটি মানুষ কিছু টের পেল না। এর মাঝে সখ্যতা বাড়ল বিভাবরী আর কুহুর। এখন দিনের বেলাতেও তারা দুজনে দেখা করে। কোয়েল সুযোগ পেলেই চলে যায় বিভাবরীর কাছে। একদিন বিকেলে কোয়েল বলল, দাও তোমার চুলটা বেঁধে দিই। কোয়েল চুল বাজছে, এমন সময় তার শাশুড়ি মা এসে উপস্থিত হলো। হাত থেকে থালাটা পড়ে গেল কোয়েলকে এই ঘরে দেখে। বিভাবরী বলল, মা তুমি কুহুকে কিছু বলো না, আমিই ওকে এখানে নিয়ে এসেছি। একদিন আমি তোমাদের বলেছিলাম এই তিনতলায় যেন ও না আসে, আজ আমিই বলছি ওকে আমার সাথে আসতে বাধা দিও না। ভাইও জানে। কোয়েল বলল, কতদিন আমার থেকে সবকিছু আড়াল করে রাখবেন? আমিও তো এই বাড়িরই একজন। কোয়েলের শাশুড়ি মা বললেন, আমি আড়াল করতে চাইনি, এই বাড়ির কেউই আড়াল করতে চায়নি কোনো কিছু। বিভাস কারোর সামনে আসতে চায় না, আমরা অনেকবার ওকে বুঝিয়েছি। কোয়েল বলল, আসবে। বিভাবরী এবার সবার সামনে আসবে। বিভাবরী বলল, না কুহু, তোরাই আমার পৃথিবী,
আর আমার কিছুই চাই না, আমি এভাবেই থাকতে চাই। বিভাবরী এখন নিচে নেমে আসে, সবার সাথে বসে খাবার খায়, মন খুলে কথা বলে, হাসি খুশি থাকে। কোয়েলের সাথে ওর বন্ধুত্ব দেখে বাড়ির সকলে খুশি। এর মাঝে ঠাকুমা একদিন কোয়েলকে ডেকে বলেছিল, একটা পর্দা তুমি সরিয়ে ফেলতে পেরেছো, এবার বিভাসকে বাইরে নিয়ে আসতে পারবে তুমি? কোয়েল কথা দিয়েছে সে পারবে। একদিন দুপুরে কোয়েল আর বিভাবরী দুজনে বসে গল্প করছে। কোয়েল বলল, তুমি বাইরে যাও না কেন বিভাবরী? আমার সাথে শরীরের মিল নেই, মানুষ হাসাহাসি করবে, তাছাড়া আমার নজর খারাপ। কে বলেছে এইসব কথা? তোমার শরীরে স্বয়ং কৃষ্ণ আর রাধার বাস, তুমি যেমন তুমি তেমনই থাকো। সে না হয় বুঝলাম, কিন্তু আমি বেরোলেই যে অরুন্ধতী সামনাসামনি হতে হবে। কে অরুন্ধতী? তোমার ভাই বলছিল এই নামে তোমার একজন বান্ধবী আছে, আমি যে ওর জীবনে নজর দিয়েছি। কি এইসব বলছো এইসব বিভাবরী? এইসব কি কথা? বিভাবরী ফুঁপিয়ে কেঁদে উঠল। বাড়ির সবাই যখন আমাকে বুঝতো না, তখন অরুন্ধতী আমার পাশে ছিল। ঠাকুমা যখন আমার চুল জোর করে ছেঁটে দিয়েছিল, পাড়ার কাকুরা যখন বাবাকে বলতো যে ছেলের দিকে একটু নজর দাও, তখন অরুন্ধতী আমাকে সাপোর্ট করতো। এইসব বলতে বলতে আমি যখন অরুন্ধতীকে বলেছিলাম যে আমি আর স্কুলে যাব না, তখন অরুন্ধতী বলল, সবই শুনলাম, স্কুল বন্ধ করে দিলেই সব সমস্যা মিটে যাবে তোর? বিভাস তাকালো অরুন্ধতীর দিকে, তারপর আবার পুকুরের জলের দিকে তাকিয়ে থাকলো। অরুন্ধতী আবার বলল, স্কুল বন্ধ করে লাভ নেই, তার চেয়ে তুই তোর পড়াশোনাটার দিকে মন দে, এত ভালো স্টুডেন্ট তুই। আমি আর তোর ভাই সন্দীপ তো আছি তোর সাথে। কাল আমি তোকে স্কুলে যাওয়ার আগে তোর বাড়িতে ডাকতে যাব, তুই রেডি হয়ে থাকিস। আর হ্যাঁ, তোর জন্য একটা জিনিস এনেছি। কথা বলেই অরুন্ধতী টিপের পাতাটা বের করলো। তুই বলেছিলি তোর রং বেরঙের টিপ ভালো লাগে, তাই নিয়ে এসেছি। বিভাস টিপের পাতাটা হাতে নিয়ে সবকিছু ভুলে গেল, হাসি মুখে বলল, চল সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল স্কুলে যাওয়ার আগে আমাকে ডাকতে আসবি। ওই হাফ লেডিস। স্কুলের মধ্যে কথাটা শুনেই চমকে গেল বিভাস। ওর সাথে ছিল সন্দীপ আর অরুন্ধতী। বিভাস কেমন যেন চুপসে গেল। অরুন্ধতী পিছন ফিরে বলল, কথাটা কে বললি? সাহস থাকলে সামনে এসে বল। একটা ছেলে সামনে এসে বলল, আমি বলেছি, কি করবি? ঠিক তখনই সন্দীপ আচমকা ছেলেটাকে ঘুষি মারল। বিভাস আরো ভয় পেয়ে গেল, ভাইকে আটকে নিল। অরুন্ধতী ছেলেটাকে সপাটে এক চড় মারল। ছেলেটা ছুটে পালালো। যাওয়ার সময় বলতে বলতে গেল, হাফ লেডিস দুটো বডিগার্ড রেখেছে নিজের সঙ্গে। বিভাসের মনটা খারাপ হয়ে গেল। অরুন্ধতী আর সন্দীপ সেটা বুঝতে পেরে বলল, আজ সন্ধ্যাবেলা আমাদের তিনজনে ফুচকা খেতে যাব। কয়েকদিন পরেই তো সরস্বতী পুজো, আজ একটা মিটিং করতে হবে পাড়ার সরস্বতী পুজোর জন্য। বিভাসের মনটা আবার ভালো হয়ে গেল। কোয়েল এতক্ষণ ধরে তার বিভাবরীর গল্প শুনছিল। কোয়েল এবার জিজ্ঞাসা করলো, অরুন্ধতীর সাথে তো তোমার ভালো বন্ধুত্ব ছিল, তাহলে কি এমন হলো? বিভাবরী কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলা শুরু করলো, কলেজেও গেলাম একসাথে। বিভাস আর অরুন্ধতীর সাথে আরো একজন এলো, সুদর্শন। বিভাসকে বোঝার মতো আরো একজন এলো। বিভাসের জীবনটা কেমন পাল্টে গিয়েছিল। সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কারোর কোনো কথাতে কান দিত না সে। সুদর্শন এসেছিল চির বসন্ত হয়ে। বিভাস নিজেকে বারবার আয়নায় দেখে বলেছিল, কেন তোর মনের সাথে শরীরের মিল হলো না? সুদর্শনও একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখিয়েছিল বিভাসকে। সাথে ছিল অরুন্ধতী আর সন্দীপ। এই তিনজনই বিভাসকে কোনোদিন জাজ করেনি, বরং সবসময় ওকে ফিল করিয়েছে যে সবকিছু স্বাভাবিক। কলেজের প্রোগ্রামে যেদিন নাচ করেছিল বিভাস, সেদিন সকলে মুগ্ধ হয়ে দেখেছিল। ধীরে ধীরে সকলের সাথে মিশে গেছিল বিভাস। কোয়েল বলল, তারপর কি হয়েছিল বিভাবরী? তুমি সুদর্শনকে বলেছিলে কোনোদিন কোনো কিছু? বিভাবরীর চোখে জল, মাথা নাড়িয়ে বলল, না বলিনি, কারণ আমি জানতে পেরেছিলাম অরুন্ধতী আর সুদর্শনের মধ্যে সম্পর্ক শুরু হয়েছে। আমি আমার ছোটবেলার বান্ধবীর জীবন নষ্ট করতে চাইনি, আমি সবসময় ওদের ভালো চেয়েছিলাম। কোয়েল আবার বলল, তাহলে কি হয়েছিল তোমাদের মধ্যে? আর অরুন্ধতী, সুদর্শন এখন কোথায়? বিভাবরী বলল, কলেজ শেষ করে আমি আবার নাচে মন দিয়েছিলাম, ভেবেছিলাম নাচ নিয়ে কিছু করব। মাঝে মাঝে সুদর্শন আমার বাড়ি আসতো, আমরা কথা বলতাম, ছাদে বসে ঘন্টার পর ঘন্টা কথা হতো। আমাদের কথাতে কোনো বিষয় ছিল না, আমাদের ভাবতে হতো না আমরা কি নিয়ে কথা বলবো, আমরা বলতাম। অনেক কথার মাথা মুন্ডুও থাকতো না। এত বড় ছাদে বিকালে কখন যে সন্ধ্যা নেমে আসতো আমরা বুঝতেও পারতাম না। আমাদের সাথে মাঝে মাঝে অরুন্ধতীও থাকতো। ওরা দুজনে কখনো আমার সামনে আলাদা করে কথা বলতো না। আমি ভীষণ খুশি ছিলাম ওদের জন্য। তারও কিছু বছর পর ওদের বিয়ে হলো। আমি ছিলাম ওদের বিয়ের অনুষ্ঠানে, কিন্তু বাড়ি ফিরে এসে বুঝতে পারলাম সব বোধহয় হারিয়ে গেল আমার জীবন থেকে। সেদিন অরুন্ধতীকে কত সুন্দর লাগছিল লাল শাড়িতে, এমন একটা শাড়ি আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। আমি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ফোন করতো, এখানে এলে আমি আমার বাড়িতেও আসতো, কিন্তু আমার বাড়ির লোকেদের বলে রেখেছিলাম ওরা এলে বলবে আমি নেই। এক সময় ওরা শহরে চলে গেল, আমার কাছ থেকে সব হারিয়ে গেল। কোয়েল বিভাবরীর চোখের জল মুছে বলল, তারপর কি হলো? বিভাবরী বলল,
তারপর 2 বছর পর হঠাৎ একদিন অরুন্ধতী আমার বাড়ি এলো। আমি তখন নিচেই ছিলাম, হঠাৎ আমার সামনাসামনি হলাম। ওর শরীরে তখন বাড়তি মেদ জমেছে, চোখে মুখে সুখের ছাপ। চোখ গেল পেটের দিকে। অরুন্ধতী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেকদিন পর আমাদের দেখা হলো। তারপর ও ওর সুখের জীবনের কথা বলছিল। সেদিন সুদর্শন আসেনি। আমি একসময় ওদের সুখের কথা শুনতে শুনতে বলে ফেলেছিলাম, এই সুখ আমারও হতে পারত যদি আমি একজন শরীরের দিক দিয়ে নারী হতাম। তাহলে কখনো সুদর্শনকে আমি অরুন্ধতীর হতে দিতাম না। তারপর অরুন্ধতী কেমন চুপ হয়ে গেল, কিছু না বলেই চলে গেল। আমি সেদিন ওকে আর আটকাইনি। ঠিক তার পরের দিন শুনলাম সুদর্শন মারা গেছে ঘুমের মধ্যে। খবরটা শুনেই আমি ছুটে গেলাম অরুন্ধতীর কাছে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল বিভাবরী। কোয়েল বিভাবরীর 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো, তারপর মাথায় হাত বুলাতে বলল, তারপর? বিভাবরী নিজেকে সামলে নিয়ে বলল, অরুন্ধতী সেদিন অসহায়ভাবে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখ যেন বলছিল, আমার সুখে এইভাবে নজর দিলি? বিভাবরী কাঁদতে কাঁদতে বলল, ওর সুখে আমি নজর দিয়েছি কুহু, আমার নজর খারাপ। কোয়েল কিছুক্ষণ পর বলল, তুমি ওদের কোনো খবর জানো? কেমন আছে অরুন্ধতী? বিভাবরী বলল, আমি আর ওদের কোনো খবর জানি না। তারপর থেকেই আমি নিজেকে ঘরবন্দি করে নিয়েছি। আজ 5 বছর হয়ে গেল। আমি জানি না অরুন্ধতী সেই গর্ভের সন্তান কেমন আছে। কোয়েল বলল, তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে এইবার বিভাবরী। তোমার এখন অনেক কাজ। তোমাকে অরুন্ধতীর সামনাসামনি হতে হবে। এটা কোনো নজর দেওয়া নয়। সুদর্শনের মৃত্যুর জন্য তুমি দায়ী নয়, এটা হবার ছিল। কিন্তু অরুন্ধতীর সাথে তোমাকে কথা বলতে হয়। ও তোমার ছোটবেলার সাথী। তোমার খারাপ সময়ে ও তোমাকে সাথ দিয়েছে। বিভাবরী কান্না থামিয়ে বলল, কিন্তু ওকে এখন কোথায় খুঁজবো? কোয়েল বলল, সেই সব ব্যাপার আমার উপর ছেড়ে দাও। তার আগে আরো একটা কাজ আছে। বিভাবরী অবাক হয়ে বলল, কি কাজ কুহু? কোয়েল বলল, আমার দিদিভাই নয়না আর ওর হাজবেন্ড সুজয়দা কলকাতায় থাকে। সেখানে একটা নাচের স্কুল খুলবো আমি ঠিক করেছি। ওরা আমাকে সব রকম সাহায্য করবে। ওদের 2জন বন্ধুও আছে, ঋষভ আর সোমাশ্রী। ওরা অলরেডি সব ঠিকঠাক করে রেখেছে। এবার তোমাকে বেরিয়ে আসতে হবে। অনেক অনেক বাচ্চা আছে যাদের নাচ শেখাতে হবে। আমিও থাকবো সাথে। সপ্তাহে 3 দিন ক্লাস রাখবো, তুমি আর আমি। যাবে তো? বিভাবরী বলল, আমি পারবো না রে কুহু। কোয়েল বলল, ঠিক পারবে। আমি থাকবো তোমার সাথে। উঠে এসো, দেখো নিজেকে আয়নায়। বিভাবরী নিজেকে দেখেছে আয়নায়। কোয়েল বলল, এটাই তুমি। নিজেকে একবার মেনে নাও। তুমি আলাদা নাও। তুমি আর 5টা মানুষের মতো। তোমার নজর খারাপ নয়। তোমারও বাকি মানুষের মতো অভিমান হয়, কষ্ট হয়। সেখান থেকে দাঁড়িয়ে তুমি অরুন্ধতীকে কথাটা সেদিন বলেছিলে। ওর সামনাসামনি হতে হবে তোমাকে। ওকে তোমাকেই বোঝাতে হবে। বাড়ির সকলে তখন এসে বলল, অনেক হয়েছে, এবার তোকে বেরোতে হবে। এতদিন বিনা দোষে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস। যে যা খুশি বলুক। যে জীবনটা পেয়েছিস সেটা নিয়েই তোকে চলতে হবে। সেটাকেই সুন্দর করতে হবে। সেটা তোকেই বানাতে হবে। 6 মাস পর আজ নাচের স্কুল খুলেছে। বিভাবরী, কোয়েল, সন্দীপ, পরিবারের সকলেই উপস্থিত সেখানে। ঋষভ, সোমাশ্রী, নয়না, সুজয়ের আজ ভীষণ ব্যস্ততা। সবকিছু ওরাই দেখাশোনা করছে। বিভাবরীকে সামনে পেয়ে আজ ওরাও ভীষণ খুশি। বিভাবরীর সাথে কোয়েলের আজ স্বপ্ন সত্যি হলো। এবার থেকে এই নাচের স্কুল তারা দুজনেই চালাবে। পায়ের ঘুঙরুর আওয়াজ ভুলিয়ে দেবে অতীতের সমস্ত তাচ্ছিল্য আর উপহাস। এই গল্পটা আজ এখানেই শেষ হলো। অরুন্ধতীর কথা জানতে হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আবার অরুন্ধতীর গল্পটাও নিয়ে আসবো। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।